আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প। জেনজি নেতৃত্বাধীন বিপ্লবের পরও আধিপত্য পুরনোদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জেনজি নেতৃত্বাধীন বিপ্লবের পরও আধিপত্য পুরনোদের। গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্কফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা ডিএনআই বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ ডিগ নামের টাস্কফোর্সটি নিয়ে বিতর্ক চলছিল। ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করে বলেছেন, বিরোধীদের শায়েস্তা করার জন্যই গ্যাবার্ড নতুন টাস্কফোর্স গঠন করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি তাই সেই ফোর্সটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। গত বছর গঠিত এই ফোর্স নিয়ে বহু সমালোচনা হয়েছিল। গ্যাবার্ড এক বিবৃতিতে বলেন, তিনি ডিরেক্টরস ইনিশিয়েটিভস গ্রুপের ডিআইজি সদস্যদের তার সংস্থার অন্যত্র পুনর্বিন্যাস করেছেন। রয়টার্সকে যখন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তার আগে দুটি সূত্র কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। 2 মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আশঙ্কা ছিল তার হেলিকপ্টারটি গুলি করে ধ্বংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি পেট্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেননি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা গুলিবর্ষণ করবে বলে খবর ছিল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও ন্যাশনাল দে কলম্বিয়াকে পেট্রো বলেন, গতরাতে আমি অবতরণ করতে পারিনি, কারণ আমাকে জানানো হয়েছিল আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি। কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলেন, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে। কিভাবে এই সংকট থেকে কাটালেন সেটি পরে জানিয়েছেন পেট্রো। তিনি বলেন, তাকে বহন করা হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা এগিয়ে সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় অন্য একটি স্থানে অবতরণ করে। এরপর তার নিরাপত্তা পরিকল্পনা ও ভ্রমণ পথ পরিবর্তন করা হয়। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায়। ট্রাম্প ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন, খবর আল জাজিরার। সোমবার 9 ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউসের এই মন্তব্য এল। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখও করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান 8টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাশয় অ্যান্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। জেনজি নেতৃত্বাধীন বিপ্লবের পরও আধিপত্য পুরনোদের। আর মাত্র 2 দিন পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রক্তাক্ত বিপ্লবের পর ভোট হওয়ায় বাংলাদেশের এবারের নির্বাচন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা।
সোমবার ৯ ফেব্রুয়ারি প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর বিপ্লবে বাংলাদেশের জেন জি জয়ী হয়েছে, কিন্তু দেশের রাজনীতিতে আধিপত্য রয়ে গেছে সেই পুরনো রাজনীতিবিদদেরই। এমনকি এবারের নির্বাচনেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অধিকাংশই জেজির বাইরে। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে হেলিকপ্টারে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য এবং তার বাড়িতে জনতার যাওয়ার বিষয়টি বিশ্বকে চমকে দিয়েছিল। এরপর এই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে নেপাল ও মাদাগাস্কারের তরুণরাও তাদের সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে তরুণরা বিপ্লব ঘটালেও যে দুজন সম্ভাব্য প্রার্থী পরবর্তী বাংলাদেশকে নেতৃত্বে দিতে যাচ্ছেন, তাদের সঙ্গে সেই তরুণদের পার্থক্য অনেক বেশি। প্রতিবেদনে বিএনপির ৬০ বছর বয়সী চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৭ বছর বয়সী আমির ড শফিকুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়। সাদমান মুজতবা নামে এক বিক্ষোভকারী আক্ষেপ করে বলেছেন, বিপ্লবের পর যে পরিবর্তন ও সংস্কারের আশা তারা করেছিলেন তার কিছুই হয়নি। তিনি বলেছেন, আমরা এমন দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, বর্ণ, ধর্ম সহ সবকিছুর ওপর সবাই একই রকম সুবিধা ভোগ করবে। আমরা নীতি পরিবর্তন এবং সংস্কার প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা এ নিয়ে যেসব স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ হওয়ার ধারে কাছেও যায়নি। জেনজি নেতৃত্বাধীন বিপ্লবের পরও আধিপত্য পুরনোদের। গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্ক ফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা ডিএনআই বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ ডিগ নামের টাস্ক ফোর্সটি নিয়ে বিতর্ক চলছিল। ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করে বলেছেন, বিরোধীদের শায়েস্তা করার জন্যই গ্যাবার্ড নতুন টাস্ক ফোর্স গঠন করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি তাই সেই ফোর্সটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। গত বছর গঠিত এই ফোর্স নিয়ে বহু সমালোচনা হয়েছিল। গ্যাবার্ড এক বিবৃতিতে বলেন, তিনি ডিরেক্টরস ইনিশিয়েটিভস গ্রুপের ডিআইজি সদস্যদের তার সংস্থার অন্যত্র পুনর্বিন্যাস করেছেন। রয়টার্সকে যখন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তার আগে দুটি সূত্র কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। ২ মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আশঙ্কা ছিল তার হেলিকপ্টারটি গুলি করে ধ্বংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি পেট্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেননি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা গুলিবর্ষণ করবে বলে খবর ছিল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও ন্যাশনাল দে কলম্বিয়াকে পেট্রো বলেন, গতরাতে আমি অবতরণ করতে পারিনি, কারণ আমাকে জানানো হয়েছিল আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি। কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলেন, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে। কিভাবে এই সংকট থেকে কাটালেন সেটি পরে জানিয়েছেন পেট্রো। তিনি বলেন, তাকে বহন করা হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা এগিয়ে সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় অন্য একটি স্থানে অবতরণ করে। এরপর তার নিরাপত্তা পরিকল্পনা ও ভ্রমণপথ পরিবর্তন করা হয়। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায়। ট্রাম্প ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সোমবার ৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউসের এ মন্তব্য এল। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখও করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।
ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান 8টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাশয় অ্যান্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। জেনজি নেতৃত্বাধীন বিপ্লবের পরও আধিপত্য পুরনোদের। আর মাত্র দুদিন পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রক্তাক্ত বিপ্লবের পর ভোট হওয়ায় বাংলাদেশের এবারের নির্বাচন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। সোমবার 9 ফেব্রুয়ারি প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর বিপ্লবে বাংলাদেশের জেনজি জয়ী হয়েছে, কিন্তু দেশের রাজনীতিতে আধিপত্য রয়ে গেছে সেই পুরনো রাজনীতিবিদদেরই। এমনকি এবারের নির্বাচনেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অধিকাংশই জেজির বাইরে। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে হেলিকপ্টারে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য এবং তার বাড়িতে জনতার যাওয়ার বিষয়টি বিশ্বকে চমকে দিয়েছিল। এরপর এই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে নেপাল ও মাদাগাস্কারের তরুণরাও তাদের সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে তরুণরা বিপ্লব ঘটালেও যে দুজন সম্ভাব্য প্রার্থী পরবর্তী বাংলাদেশকে নেতৃত্বে দিতে যাচ্ছেন তাদের সঙ্গে সেই তরুণদের পার্থক্য অনেক বেশি। প্রতিবেদনে বিএনপির 60 বছর বয়সী চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর 67 বছর বয়সী আমির ড শফিকুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়। সাদমান মুজতবা নামে এক বিক্ষোভকারী আক্ষেপ করে বলেছেন, বিপ্লবের পর যে পরিবর্তন ও সংস্কারের আশা তারা করেছিলেন তার কিছুই হয়নি। তিনি বলেছেন, আমরা এমন দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, বর্ণ, ধর্ম সহ সবকিছুর ওপর সবাই একই রকম সুবিধা ভোগ করবে। আমরা নীতি পরিবর্তন এবং সংস্কার প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা এ নিয়ে যেসব স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ হওয়ার ধারে কাছেও যায়নি।